হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্রাইমারি স্টোরেজ ডিভাইস ইন আ পার্সোনাল কম্পিউটার? নিচের কোনটি একটি পার্সোনাল কম্পিউটারের প্রাথমিক স্টোরেজ ডিভাইস? এটা সঠিক অ্যান্সার হলো অপশন বি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে একটি পার্সোনাল কম্পিউটারের প্রাইমারি স্টোরেজ ডিভাইসও বলা হয়। এর সংক্ষিপ্ত নাম হলো র্যাম, RAM, র্যাম। আমরা র্যাম সম্পর্কে বা বলতে পারো প্রাইমারি স্টোরেজ ডিভাইস বা অন্যান্য ডিভাইস সম্পর্কে আমরা একটু সংক্ষেপে দেখে নেব। দেখো কি বলেছে র্যাম সম্পর্কে। একটি পার্সোনাল কম্পিউটারের প্রাথমিক স্টোরেজ ডিভাইস হলো র্যাম, যেটা একটু আগে কোশ্চেনে বললাম। এটি কম্পিউটারের ডেটা এবং প্রোগ্রামগুলি দ্রুত অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়। তাহলে র্যাম কিসের জন্য ব্যবহৃত হয়? ডেটা এবং প্রোগ্রামগুলি দ্রুত অ্যাক্সেস করার জন্য। আচ্ছা, র্যাম সম্পর্কে আরো কি বলেছে দেখো। এটি কম্পিউটারের প্রধান মেমোরি, যা ডেটা এবং প্রোগ্রামগুলি সাময়িকভাবে সঞ্চয় করে রাখে। যখন কম্পিউটার চালু থাকে তখন ডেটা এবং প্রোগ্রামগুলি র্যামে লোড হয়, যা সিপিইউ দ্রুত অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এখানে বলে রাখি, ধরো কম্পিউটার চলছে, কম্পিউটার চলাকালীন কারেন্ট অফ হয়ে গেল, তাহলে আমরা যে প্রোগ্রামটায় কাজ করছিলাম সেই প্রোগ্রামটা র্যাম যেহেতু বলেছে যে সাময়িকভাবে সঞ্চয় থাকে, প্রোগ্রামগুলি সাময়িকভাবে সঞ্চয় থাকে, ঠিক আছে, কারেন্ট যখন চলে যাবে তখন অটোমেটিক সমস্ত কিছু মুছে যাবে। ঠিক আছে। আচ্ছা, এইবার এইচডিডি, এইচডিডির ফুল ফর্ম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, আর এসডিডির ফুল ফর্ম হচ্ছে এসএসডির ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এগুলি হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ঠিক আছে, এটাও মনে রাখবে। প্রাইমারি স্টোরেজ ডিভাইস হচ্ছে র্যাম, আর সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হচ্ছে এসএসডি। এগুলো হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, যা ডেটা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখে। এগুলি র্যামের চেয়ে ধীরগতির, তবে আরো বেশি ডেটা ধারণ করতে পারে। এছাড়াও অন্যান্য যে সমস্ত স্টোরেজ ডিভাইস রয়েছে সেগুলোর ভিতরে রয়েছে ফ্ল্যাশ ড্রাইভ, সিডি, ডিভিডি ইত্যাদি। এগুলো হচ্ছে সবই স্টোরেজ ডিভাইস। বুঝা গেল? চলে যাব এর পরের প্রশ্নে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য কোলেশন অপশন ইন দ্য প্রিন্ট সেটিংস? প্রিন্ট সেটিংসে কোলেশন বিকল্পটির উদ্দেশ্য কি? এটার সঠিক অ্যান্সার হলো অপশন এ, টু প্রিন্ট অল দ্য পেজেস অফ এ ডকুমেন্ট অ্যাজ আ সেট। আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। ধরো তুমি কোনো একটা জেরক্সের দোকানে গেলে, জেরক্সের দোকানে গিয়ে বললে, দাদা আমার একটা ডকুমেন্ট রয়েছে, এই ডকুমেন্টে 3খানা পেজ রয়েছে। ঠিক আছে, এই 3খানা পেজ 3টে কপি করে দেবে। ঠিক আছে, কটা পেজ? 3খানা পেজ, 3টে পেজ আছে, আর কতগুলো কপি করবে? 3 কপি করে করবে। ঠিক আছে, এখন 3খানা পেজ মানে 3 কপি মানে ঠিক এরকম, এই যে 2টো কপি হলো, এই যে 3টে কপি হলো। ঠিক আছে, এই একটা কপি, 2টো কপি, 3টে কপি, 3খানা করে পেজ। এইবার তুমি যদি কোলেশন যে অপশনটা রয়েছে সেই কোলেশন অপশনে যদি তুমি প্রিন্টারে চাপ দাও, তাহলে পেজগুলো ঠিক এরকম ভাবে বেরোবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1 2 3, 1 2 3, ঠিক এরকম ভাবে পেজ নাম্বার সিরিয়াল বাই সিরিয়াল বেরোবে। কিন্তু তুমি যদি কোলেশন অপশনে চাপ না দাও তাহলে পেজগুলো ঠিক এরকম ভাবে বেরোবে। দেখে নাও কিভাবে বেরোবে। 1 1 1, 2 2 2, 3 3 3, ঠিক এরকম ভাবে বেরোবে। বোঝাতে পারলাম? আচ্ছা, চলে যাবো তাহলে পরের কোশ্চেনে। To make the number pad act as a directional arrow, we press dash. সংখ্যা প্যাডটিকে একটি দিক নির্দেশক তীর হিসাবে কাজ করার জন্য আমরা ড্যাশ প্রেস করব। এটা সঠিক অ্যান্সার হলো অপশন ডি, শিফট। তোমরা কম্পিউটারে কিবোর্ডের দিকে তাকালে তোমরা দেখতে পারবে যে কিবোর্ডের রাইট সাইডে, ডান সাইডে কতগুলো সংখ্যা চাবি থাকে, যাকে বলছে হচ্ছে নাম্বার প্যাড। দেখবে 1 2 3 4 5 6 7 8 9, 9খানা বোতাম রয়েছে। 9খানা বোতামে প্রত্যেকটায় নাম্বারিং করা রয়েছে 1 2 3 করে। ঠিক আছে, এবার তোমাকে বলছে যে তুমি নাম্বারিং চাপবে না, মানে তুমি যদি ডাইরেক্ট নাম্বারিং এ চাপো তাহলে নাম্বার উঠে যাবে, মানে নাম্বার লেখাটা উঠে যাবে বা নাম্বার টাইপ হয়ে যাবে। কিন্তু তোমাকে সেটা বলছে না, দিক নির্দেশক তীর চিহ্ন হিসাবে কাজ করাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? প্রথমে শিফট চাপতে হবে, শিফট চেপে তারপরে সেই বোতামটা যেটা তীর চিহ্ন রয়েছে, দেখবে 4 নম্বর বোতামে তীর চিহ্ন আঁকা আছে, ঠিক আছে, 6 নম্বর বোতামে তীর চিহ্ন আঁকা আছে, এরকম উপরে আরেকটা বোতাম রয়েছে, নিচে আরেকটা রয়েছে, নিচে 2 নম্বর বোতামে তীর চিহ্ন রয়েছে, ঠিক আছে, উপরে 8 নম্বর বোতামে তীর চিহ্ন রয়েছে। তো তোমাকে যদি এই তীর চিহ্ন তোমাকে টাইপ করতে হয় তাহলে তোমাকে প্রথমে শিফট চাপ দিতে হবে, তারপরে 4 নম্বর কিটা চাপ দিতে হবে, তবেই তীর চিহ্নটা টাইপ হবে। বুঝাতে পারলাম বন্ধুরা? ঠিক আছে, তাহলে চলে যাব পরের কোশ্চেনে। এ কম্পিউটার ওয়ার্কস অন এ ড্যাশ নাম্বার সিস্টেম। একটি কম্পিউটার ড্যাশ সংখ্যা পদ্ধতিতে কাজ করে। এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, বাইনারি। বাইনারি সম্পর্কে কি বলেছে আমরা একটু দেখে নেব।
একটি কম্পিউটার শুধুমাত্র দুটি সংখ্যা ব্যবহার করে, 0 এবং 1। এই দুটি সংখ্যা ব্যবহার করে ডেটা প্রক্রিয়াকরণ করে। দুটি সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয়। কোন দুটি সংখ্যাকে? 0 এবং 1। এই দুটি সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয়। কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যক্রম এই বাইনারি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে গঠিত। বোঝা গেল? আচ্ছা, তাহলে চলে যাব এর পরের কোশ্চেনে। দ্য মেইন সিস্টেম বোর্ড অফ কম্পিউটার ইজ কল্ড দ্য। কম্পিউটারের প্রধান সিস্টেম বোর্ডকে বলা হয় ড্যাশ। কি হবে সঠিক অ্যান্সার? মাদারবোর্ড। হ্যাঁ, মাদারবোর্ডের ভিতরেই সমস্ত সিস্টেম থাকে। মাদারবোর্ডের ভিতরে কি কি থাকে? মাদারবোর্ডের ভিতরে সংযুক্ত থাকে হচ্ছে প্রসেসর, মেমোরি, স্টোরেজ ডিভাইস, গ্রাফিক্স কার্ড, এগুলো সব মাদারবোর্ডের ভিতরে থাকে। বুঝা গেল? আচ্ছা, এরপরে কোশ্চেনে কি আছে? হুইচ অন অফ দ্য ফলোইং ইজ আ পার্ট অফ দ্য সিস্টেম ইউনিট? নিচের কোনটি সিস্টেম ইউনিটের অংশ? এটার সঠিক অ্যান্সার হলো সিপিইউ। সিস্টেম ইউনিটের ভিতরে কি কি আছে সেগুলো আমরা একটু জেনে নেব। দেখো, সিস্টেম ইউনিটের যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে কি কি? সিস্টেম ইউনিটের ভিতরে পড়ে মাদারবোর্ড, প্রসেসর বা সিপিইউ, মেমোরি বা র্যাম, হার্ড ড্রাইভ, ভিডিও কার্ড এবং পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ। এগুলো হচ্ছে সব সিস্টেম ইউনিটের অংশ। সিস্টেম ইউনিট কম্পিউটারের প্রধান অংশগুলোকে ধারণ করে এবং এদের মধ্যে সমন্বয় সাধন করে। এটা হচ্ছে সিস্টেম ইউনিটের কাজ। বুঝা গেল? আচ্ছা, চলে যাবো এর পরের কোশ্চেনে। কিন্তু পরের কোশ্চেনে যাওয়ার আগে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখো, কারণ এরকম ভিডিও আমি আনতেই থাকবো, আর এরকম ভিডিও যখনই আসবে তখনই সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো পরের কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ডেভেলপিং মাল্টিমিডিয়া ওয়েব পেজেস? মাল্টিমিডিয়া ওয়েব পেজ তৈরির জন্য নিচের কোনটি একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? এটা সঠিক অ্যান্সার হলো অপশন বি, জাভা। ঠিক আছে, আমি আরো কয়েকটি পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলছি যেগুলো মাল্টিমিডিয়া ওয়েব পেজ ডেভেলপ করতে কাজে লাগে। কি সেগুলো? দেখো, এইচটিএমএল একটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা মাল্টিমিডিয়া ওয়েব পেজ তৈরি করতে কাজে লাগে। এইচটিএমএল এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে কি আছে? এরপরে আছে পিএইচপি। পিএইচপির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট প্রিপ্রসেসর। এরপরে আছে সিএসএস, এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। ঠিক আছে, এবার দেখো, কোবল, বেসিক, অ্যাসেম্বলার, এগুলো প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এগুলো মাল্টিমিডিয়া ওয়েব পেজ তৈরি করতে কাজে লাগে না, এগুলো ছোটখাটো কাজে লাগে। দেখো, কোবল কি কাজে লাগে? কোবল এটা ব্যবসায়িক অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়। বেসিক, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি কাজে ব্যবহৃত হয়? এটা প্রায়ই শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, আর অ্যাসেম্বলার একটি নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা যা কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করাতে ব্যবহৃত হয়। বুঝা গেল? দ্য অপারেটিং সিস্টেম কল্ড ইউনিক্স ইজ টিপিক্যালি ইউজড ফর। ইউনিক্স নামক অপারেটিং সিস্টেমটি সাধারণত ব্যবহৃত হয় কিসে ব্যবহৃত হয়? ডেস্কটপ কম্পিউটারে, ল্যাপটপ কম্পিউটারে, সুপার কম্পিউটারে, না ওয়েব সার্ভারে? এটা সঠিক অ্যান্সার হবে সুপার কম্পিউটার। ইউনিক্স নামক যে অপারেটিং সিস্টেম সেটা ব্যবহৃত হয় সুপার কম্পিউটারে। আচ্ছা, ইউনিক্স আর কোথায় কোথায় কাজে লাগে সেটাও আমরা দেখে নেব। দেখো কি আছে। ইউনিক্স অপারেটিং সিস্টেমটি সাধারণত সার্ভার, ওয়ার্ক স্টেশন এবং মেন ফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয়। এটি একটি শক্তিশালী মাল্টিটাস্কিং এবং মাল্টি ইউজার সিস্টেম যা নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। ইউনিক্স প্রোগ্রামিং এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটি জনপ্রিয় পছন্দ। বুঝে গেল? মানে বড় বড় যে সমস্ত কাজ, সেই বড় বড় কাজের জন্য ইউনিক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহৃত হয়। যেরকম ধরো, আমরা রেলওয়ে স্টেশনে যে সমস্ত কাজকর্মগুলো করা হয়, মানে বিশাল বড় একটা এরিয়া, ঠিক আছে, সেই এরিয়াকে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে আনার জন্য আমরা ইউনিক্স নামক যে অপারেটিং সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা কাজে লাগাই। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের। দেখো কি আছে। ডিউরিং প্রসেসিং ডেটা, প্রোগ্রামস অ্যান্ড প্রসেস ইনফরমেশন আর হেল্ড টেম্পোরাবিলিটি ইন ড্যাশ। তথ্য প্রক্রিয়াকরণের সময় প্রোগ্রাম এবং প্রক্রিয়া তথ্য ড্যাশ এ অস্থায়ীভাবে ধরে রাখা হয়। আমি আগে একটা কোশ্চেন করিয়েছি, সেই কোশ্চেনে আমি এই সম্পর্কে পুরো ডিটেলসে বলে দিয়েছি, তো এটার অ্যান্সার আমি এখানে বলবো না, এটা তোমরা নিজেরাই করবে। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে এটার অ্যান্সার কি হবে। আর আজকে যে কোশ্চেনগুলো করালাম সেই কোশ্চেন সম্পর্কে কারোর যদি কোনো ডাউট অথবা কোয়ারি অথবা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো, অথবা আমি এখানে লিখে দিচ্ছি।
আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9147915773। ঠিক আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। তাহলে আজকে এইটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই তাহলে।